আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কথাটা এর আগে আরেকজন একটু অন্যভাবে বলেছিলেন, একটু ডিফারেন্ট ভাবে বলেছিলেন। আপনাদের মনে আছে না, ওই যে আনিস আলমগীর যে এক টকশোতে বলেছিল যে ওই ইউনূসের বাড়ি ঘর কি কেউ চেনে না, গ্রামীণ ব্যাংক এগুলোর কি ইট পাথর সব ঠিক থাকবে। সত্যিকার অর্থেই তো এটা এখন যা হচ্ছে, তারেক রহমান সরকার দিয়ে যদি ডক্টর ইউনূস তার উপদেষ্টার একটা শেল্টার পেয়েই থাকে, অথবা আমেরিকার মধ্যস্থতায়, আমেরিকার শর্তে বা ভারতের শর্তে ইউনূস সরকারের লোকজন এখন পর্যন্ত তাদের গায়ের লোম কেউ টাচ না করে থাকে, কিন্তু এই বাংলাদেশে কি এই অবস্থায় চলতে থাকবে? ইউনূস যেভাবে এই দেশটায় শাসন করে ডুবিয়ে গেছে এবং যে কষ্ট মানুষকে দিয়েছে, যে অপশাসন করেছে, যে অন্যায় করেছে, এগুলোর কি কোনো প্রতিদান হবে না? আমরা মবের বিপক্ষে, বাট শাস্তির তো পক্ষে। তো আনিস আলমগীরের ওই কথা বলার কারণে তাকে জেলে যেতে হয়েছিল। বাট এখন এখন দিন একটু বদলেছে না? এখন যদি আনিস আলমগীর এই কথা বলে, তাহলে কি তাকে জেলে যেতে হবে? জেলে যেতে হবে না। ইউনূসের সাঙ্গপাঙ্গরা, ওই দেখলেন না সংসদে আজকে বিএনপির এমপি দাঁড়িয়ে বলছে যে বহু তো 18 মাস আরাম করছেন, এখন কি কষ্ট লাগে? সেই আরামের দিন তো অন্তত শেষ হয়েছে। মানে যা ইচ্ছা তাই করব, মন চাইলেই উপদেষ্টার বাড়িতে ঢুকে পড়বো, প্রধান উপদেষ্টার ঘরে ঢুকে পড়বো, আর প্রধান উপদেষ্টাও ভ্যাং ধরে বলবে আমি কিন্তু পদত্যাগ করিব, বাবুরা তোমরা একটু কান্দো আমার জন্য। এই দিন তো আর এখন নাই। যা হচ্ছে আমাদের সামনে দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন, এটি আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেদাই খান পান্না। তিনি বলেন, মব হবে তার উপর, মব হবে তার উপর, ইউনূসের উপর মব হবে। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভেতরে মব হয়েছে, এর চেয়ে আর অবনতি কি দেখব? কোথায় মব হয়নি? মসজিদে মব হয়েছে, মাদ্রাসায় মব হয়েছে, স্কুল কলেজে মব হয়েছে। এক একটা শিক্ষকের কান্না, এই বাংলাদেশে এই কান্নার রোল কি কোনোদিন থামবে? এগুলো ফিরে আসবে না সত্যি হয়ে? আচ্ছা, জেদাই খান পান্না বলেন, ইউনূসের মতো লোক এই দেশে শাসনভার গ্রহণ করেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। সে বইলে গেছে, আমার কাছে শুধু লোকে চায়, কোথায় সে আসে না কেন দেশে? ইউনূস মবের ভয়ে দেশে আসছে না বলেই জেদাই খান পান্নার ধারণা। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, যদিও আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে, এটা ক্ষোভের কথা। আমাদেরও তাই, মব আমরা চাই না, কিন্তু ইউনূসকে দেখলে এই দেশের মানুষ অন্তত থুতুরা তো ছিটাবে। গায়ে হাত না তুলুক, তার চুলগুলো ছিঁড়ে না ফেলুক, থুতু তো অন্তত ছিটাবে। ক্ষোভের কথা বলতেছি, হইলে পরে ওদের উপরে হবে। ক্ষোভ থেকেও তো হতে পারে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নানান ভাবেই হতে পারে। এগুলো, এই যে যেটা এখান পান্না কথাটা বলেছেন, এটা কিন্তু মব হয়ে যাওয়ার সামিল। মানে ইউনূসকে পাইলে পরে এই দেশের মানুষ কি করবে যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে পায়? মানে এখনকার সরকারও তো ডক্টর ইউনূসের প্রশাসনের সাথে যে কোনো ভাবেই হোক একটা লিয়াজোর মাধ্যমে সরকার। এই সরকারের সময় ডক্টর ইউনূসের বিচার আচার আশা করে লাভ নাই, কারণ হচ্ছে যেহেতু তাদের এই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অপকর্ম যেটা আমেরিকার সাথে চুক্তি, বাণিজ্য চুক্তি, এই চুক্তিটাই এই সরকার এন্ডোর্স করে। এই চুক্তি তো এই সরকার মেনে নিয়েছে এবং সরকারের এই গার্ডস আছে কিনা, এটাই তো অনেকের কাছে প্রশ্ন, যে ইউনূসের যে অসম চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, এই অসম চুক্তি ছুঁড়ে ফেলে দিবে। ফলে এই সরকারের সময়ে হয়তো ইউনূসের উপদেষ্টা বা ইউনূসের অপকর্মগুলোর যদি বিচার হতো, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এতদিনে কোনো একটা প্রক্রিয়া শুরু হয়ে যেত। ইউনূস তো পরে। সুতরাং ভবিষ্যৎ কি হবে, কতটুকু অন্ধকার আছে ইউনূস এবং তার চেলা চামুন্ডার, এইটা বোধহয় কিছুটা আঁচ করা যায় জেদাই খান পান্নার বক্তব্য থেকে। বদিউর রহমান একজন অবসরপ্রাপ্ত সচিব, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। ওনাকে দেখে এবং ওনার কথা শুনে ওনাকে প্রগতিশীল মনে হয়। ভারিক্কি চালে আমলার মতো কথা বলেন এবং তিনি, তার থেকে যা জানা যায়, তার কথাবার্তা শুনে তিনি একজন জনপ্রিয় টক শো ব্যক্তিত্ব। এখন তিনি বোধহয় আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশনও চেয়েছিলেন বা আওয়ামী লীগের নমিনেশন কিনেছিলেন কয়েকবার। তো এইরকম একজন আমলা, যাকে আমরা সমাজের অগ্রসর মানুষ ধরে নিতে পারি,
তার ভাষ্য মতে তিনি যেদিন জুলাই জঙ্গিদের, এই সব আত্মস্বীকৃত আত্মঘাতী জঙ্গিদের, হাসনাত, নাহিদ, সার্জিস, এরা যেদিন এদের এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করে মানিক মিয়া অ্যাভিনিউতে, তিনি নাকি ওটা দেখার জন্য ওদের অনুষ্ঠান যখন শুরু হবে তারও আধা ঘন্টা আগে গিয়ে তিনি ওখানে হাজির হয়েছিলেন। এই বদিউর রহমানের ভাষ্যমতে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন তরুণরা কি করে, এবং তিনি তৃতীয় শক্তি চাইতেন, অর্থাৎ খালেদা জিয়া, শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতিতে। এগুলো ঠিক আছে, উনি চাইতে পারেন। এখন তো উনি নিশ্চয়ই এই জঙ্গিদের ব্যাপারে ওনার বোঝা যায় যে উনি এখন আর জঙ্গিদের প্রতি ওনার সেই মোহ নাই। যে জন্য আমি প্রশ্নটা উত্থাপন করলাম সেটা হলো, যদি বদিউর রহমানের মতো একজন মানুষ, যাকে আমরা প্রগতিশীল মনে করি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মনে করি, তিনি যদি এই জুলাই জঙ্গি উত্থানকালে এটা যে একটা জঙ্গি উত্থান ছিল সেটা বুঝতে না পারেন, এবং এরা যে রাজনৈতিক দল গঠন করেছে এটা যে আত্মঘাতী জঙ্গিদের একটা দল, এবং এদের বাংলাদেশে ওরা যে অপরাধ করে ফেলেছে সেই অপরাধ থেকে ওদের বিভিন্ন রকমের যে বেঁচে যাওয়ার, অর্থাৎ সার্ভাইভালের যে প্রশ্ন, তারই বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া ছিল এই এনসিপি পার্টি গঠন। এটা যদি বদিউর রহমান বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের আরো যেসব সাধারণ মানুষ এই জুলাই জঙ্গি উত্থানটাকে বুঝতে পারেনি, তাদেরকে আমরা কি দোষ দিব? হ্যাঁ, এইখানে যারা জুলাই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে জেনে শুনে, যেসব পাকিস্তানি সেকুলার, মতিউর রহমান, মাহফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য, নুরুল কবির, বা এইভাবে আরো যত আছে, সেই মরে যাওয়া বদরুদ্দিন উমর, এদের কথা বাদ দিলাম। তারা তো জেনে বুঝেই এটা সহযোগী হয়েছে শেখ হাসিনার প্রতি তাদের ঘৃণার কারণে। কিন্তু বদিউর রহমানের মতো মানুষরা যখন, তাদের যত এত লেগে যায়, এত দেরি হয় বুঝতে, এটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, হ্যাঁ, সেই সন্ত্রাসীরা রাজনৈতিক দল করবে সেটা দেখার জন্য উনি আধা ঘন্টা আগে গিয়ে ওইখানে বসেছিলেন। কি নিবিড় মনোযোগ, কি কৌতূহল না! আশা করি উনি মিথ্যা বলছেন না। সত্য যদি বলে থাকেন, আমার হাসি আটকাবো কিভাবে বলুন? এটা কত করুণ একটা দশা বাংলাদেশের সমাজের। তারা কিন্তু এটা যে একটা পরিপূর্ণ রূপে জঙ্গি উত্থান ছিল, তারা সেটা কিন্তু বুঝতে পারেনি। আবার ধরুন, এই যে হাদি নামে যেই আত্মঘাতী সন্ত্রাসী, যাকে এই দুইজনের একজন মেরেছে, হয় ইউনুস মেরেছে নাইলে জামাতের শফিক, অর্থাৎ এদের আয়োজনে তো হাদিকে খুন করা হয়েছিল। এই হাদি নিয়ে কথা বলতে গিয়ে লাল বদর ছিল বা আধা লাল বদর ছিল, এখন ইউনুসের সমালোচনা করে যে তুষার, ডাক্তার তুষার ছেলেটা, সে বোধহয় কেঁদেছিল হাদির কথা বলতে গিয়ে। দেখুন, এখনো বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের চোখ দিয়ে সবকিছু দেখছে, ফলে এই জিনিসটা তারা বুঝতে পারছে না যে হাদি নামে যেই জঙ্গিটাকে ইউনুস মেরে ফেললো, যার মৃতদেহ সিঙ্গাপুরে পাঠালো, এবং পাঠিয়ে ইউনুস প্রমাণ করলো যে ইউনুস যে শুধু খারাপ মানুষ তা না, সে যে কত বড় ধুরন্ধর একজন মানুষ, কিভাবে সে এটাকে ম্যানেজ করেছে এটাও কিন্তু তার প্রমাণ। কিন্তু হাদি কি রিপ্রেজেন্ট করে? হাদি বাংলাদেশ সমাজের সবচেয়ে একটা করুণ এবং দুঃখজনক অধ্যায়কে রিপ্রেজেন্ট করে। সেটা কি? সেটা হলো গোটা বাংলাদেশ সমাজটা একেবারে আপনার বঙ্গবন্ধুকে খুন করার পর থেকে, এবং বিশেষ করে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর থেকে কত নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, তার একটা রিপ্রেজেন্টেশন হলো এই হাদি। গালিগালাজ তো আছেই, তার যে সাংস্কৃতিক, তার যে আপনার সব মিলে, তার যে নিজে যে সে যে পরিমাণ জঙ্গি ছিল, তার জন্য যখন আপাত ভদ্রলোকরা এই তুষারের মতো ছেলেগুলা যখন কান্নাকাটি করে টেলিভিশনে এসে, তখন তো পুরো বাংলাদেশের জন্য আপনার
আপনার করুণা হওয়া ছাড়া আর কিছু নাই। এই দেশটা যে ধ্বংস হয়ে গেছে, মানে এই দেশটা যে সব দিক থেকে একটা 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 মানে আবর্জনের স্তূপে বসে গেছে, এইটা বুঝতে তো আর কোনো অসুবিধা নাই। তবে কিছু কিছু এখন ব্যাখ্যা করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই তুষার বা প্রথম আলোর যে আনিসুল হক, ওই ছেলেটা যে গল্প উপন্যাস লেখে, এরা আবার আবদুল্লাহ আবু সাইদের সৃষ্টি। সে আবদুল্লাহ আবু সাইদ কি আজকে প্রমাণিত হয়ে গেছে, এ একটা পাকিস্তানি সেকুলার। এ একটা ভালো কাজ করেছে, অবশ্যই মানুষ তার মাধ্যমে ভালো ভালো বই হাতে পেয়েছে। আমি নিজেও এক সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়মিত যেতাম, আমি সেখানকার মেম্বার ছিলাম, আমি সেখানে অনেক বিদেশি বই পড়েছি। সে প্রশংসা তো করতে হবে, কিন্তু তার আড়ালে দেখা গেছে যে এই আবদুল্লাহ আবু সাইদ, সেও কিন্তু একজন পাকিস্তানি হিসাবে বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে একজন ধ্বংসকারী হিসাবে কিন্তু নীরবে নিভৃতে কাজ করে গেছে। এবং তারই প্রোডাক্ট হলো এই 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 তুষার, বা এই যে যারা যারা কান্নাকাটি করছে, আনিসুল হক, এমনকি আমাদের ফরেন সেক্রেটারি ছিল আম, মিজারুল কায়েস। মিজারুল কায়েসই বা এত কৃত্রিম মানুষ, মানে কৃত্রিম অকৃত্রিমের মিশ্রণ কেন? এখন এটা কিন্তু এই আবদুল্লাহ আবু সাইদকে বিশ্লেষণ করে বলে দেওয়া যায়, কারণ এই মিজারুল কায়েসের প্রশংসার পঞ্চমুখ ছিল আবদুল্লাহ আবু সাইদ। অনেকেই এদেরকে আমরা কিন্তু ধরতে পারিনি সমাজে, এরা যে আসলে ভালো কাজের আড়ালেও এরা যে ক্ষতিকারক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বিরোধী লোক ছিল, সেগুলো এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। রুদ্র সাইফুল নামে একজন সাংবাদিক বেশ বড় একটা প্রবন্ধ লিখেছে এর ব্যাপারে, আবদুল্লাহ আবু সাইদের ব্যাপারে। আপনারা কেউ কেউ পড়েছেন, যা হোক, কথা বাড়াতে চাই না। কিন্তু আমাদের ওই জায়গাটা আমরা বুঝতেই পারলাম না যে জুলাইতে যে জঙ্গি উত্থানটা হলো, এটা এরা এই বদিউর রহমানের মতো মানুষ, কিংবা এই তুষার, বা পরে আরো যারা ভোল পাল্টেছে, বা যাই হোক, সেটা নিন্দার দৃষ্টিতে বলবো না, আনিস আলমগীর বা আরো কিছু আছে, এদেরকে দেখলেও হাসি পায়, মাসুদ মাসুদ মাল, মাসুদ কামাল, এরা সবাই মোটামুটি জুলাই জঙ্গিদের একটু একটু সমালোচনা করতে শুরু করে। অনেকেই করেছে, এদের অনেককে আবার ইউনুস আটক করেছিল, কিন্তু এখনো কলিমুল্লাহকে কেন আটকে রেখেছে, অধ্যাপক কলিমুল্লাহকে, এটা আমার বুঝে আসে না। কারণ সেই লোক তো আর একই একই অবস্থায় আটকা পড়েছিল, তাকে কিন্তু এখনো কিন্তু জেলে আটকা রেখে গেছে, আশা করি তাকে মুক্তি দেওয়া হবে। এরা সবাই কিন্তু জঙ্গি উত্থানের পরপর জঙ্গিদের ব্যাপারে কিছু কিছু কথা বলা শুরু করেছে, তবে বেশিরভাগই কিন্তু আমরা ধারণা করি ইউনুসের কাছ থেকে কোনো কিছু না পেয়ে কিন্তু এরা জুলাই জঙ্গিদের বিরোধিতা বা তাদের একটু একটু স্বরূপ উন্মোচন করতে চেয়েছে। এদের কথাও বললাম না, কিন্তু আমার কাছে বদিউর রহমানকে একটা উৎকৃষ্ট উদাহরণ মনে হয়, যে যার এত সময় লাগলো এই জুলাই জঙ্গি উত্থানটা বুঝতে, এবং যিনি একজন ভালো আমলা হিসাবে পরিচিত, সত্য অবশ্যই ওনাকে দেখে, ওনার কথাবার্তা শুনে, ওনার জীবনযাপন দেখে আমার ওনাকে সৎ মানুষ হিসাবে মনে হয়েছে। এবং একজন সৎ আমলা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। শুধু তবে আমলাতন্ত্রের তো আর বাংলাদেশে আমরা কেউ শ্রদ্ধা করি না। আমি নিজেও একজন আমলা বলতে পারেন, আবার হয়তো চাকরিতে ফিরে যেতে পারি শেখ হাসিনার সরকার আসলে। সেই দিক থেকে আমি নিজেও আমলা, কিন্তু আমলাতন্ত্রের প্রতি আমার কোনো রেসপেক্ট নাই। তবে সেটা কোনো একটা ভিডিওতে বলবো। আজকে যেটা বলতে চাই, দেখেন, এই বদিউর রহমানরা যারা, মানে যেই ধীর গতিতে এই জুলাই জঙ্গি অভ্যুত্থানকে বুঝেছেন, সেই আমলাদের নিয়ে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে এত উন্নত করলো মাত্র 17টা বছরে, এটা কিন্তু ভাবতে অবাক লাগে। আজকে জুলাই জঙ্গি উত্থানকে যত আমি বিশ্লেষণ করি, তত আমার শেখ হাসিনার প্রতি আমার যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা কিন্তু বেড়ে যায়। সব জায়গায়, সমাজের সব জায়গায় একটা স্থবির একটা, মানে আমি এই এই ভিডিওটার শিরোনাম দিয়েছি গন্ডারের চামড়া দিয়ে জুলাই জঙ্গি উত্থান অনুধাবন। অর্থাৎ যে জায়গায় সবকিছু এত ধীর গতিতে চলে, যাদের বোধ বুদ্ধি এত ধীরে ধীরে কাজ করে, সেখানে শেখ হাসিনা যে বাংলাদেশটাকে এত উন্নত করলেন, এইটা কিন্তু আমাদের জন্য একটা মিরাকল। কিন্তু সেই উন্নতির বাংলাদেশটাকে কিন্তু ইউনুস ধ্বংস করে দিয়েছে। তারেক রহমান একটা স্থবিরতার মধ্যে ধরে রেখেছে, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আবার দ্রুত এটা বুঝতে পারছে। অর্থাৎ আমরা যেসব খবর পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, যে এই এই জুলাই জঙ্গি উত্থান যে কত বড় একটা প্রহসন ছিল, বাংলাদেশের মানুষকে কিভাবে বেকুব বানিয়ে জঙ্গিরা দেশটাকে দখল করে নিল, এটা কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষ এখন বুঝতে পারছে। তারা কিন্তু এখন শেখ হাসিনা ছাড়া আর কিছু চিন্তা করছে না।
এটা কিন্তু সবার জন্য, অর্থাৎ 24-এর জুলাই জঙ্গিদের জন্য এবং 24-এ যারা এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছিল তাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত। এবার কিন্তু এসপার ওসপার হবে। কারণ আমরা দেখেছি যে এই জঙ্গিদের আমরা এত খারাপ বলি কেন? আমাদের তো জঙ্গিবাদের সাথে এত খারাপ সম্পর্ক নরমাল সম্পর্ক হতে পারত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিবাদকে যেভাবে দেখে, ভারত যেভাবে জঙ্গিবাদকে দেখে, আমরা সেভাবে দেখতে পারতাম। অর্থাৎ একটা একটা কিন্তু আমাদের সম্পর্কটা অতটা জঙ্গিবাদের সাথে স্বাভাবিক করা যাবে না। কারণ হলো এই জঙ্গিবাদটাই, এই মৌলবাদীরাই আবার আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। অর্থাৎ জঙ্গি মৌলবাদীরা পৃথিবীর অন্যান্য দেশের জন্য, যেখানে আপনার সৌদি আরবের জন্য বা মিশরের জন্য যে সে যদি শত্রু হিসাবে যদি আপনার 50 হয়, আমাদের জন্য শত্রু হিসাবে 100, কারণ সে আবার আমাদের মুক্তিযুদ্ধেরও শত্রু। এই শত্রু বাহিনী এবার কিন্তু আসলে এসপার ওসপার হবে। বাংলাদেশের সমস্যা কিন্তু একটাই, আমরা কিন্তু এখনো এই বাংলাদেশের সমস্যাটা সবার মানে যারা বোঝেন তাদের ভেতর থেকে কিন্তু সমস্যাটা উচ্চারিত হচ্ছে না। বাংলাদেশের সমস্যা ওটাই যে বাংলাদেশ ওই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তিতে বিভক্ত। বিপক্ষে শক্তিদের পরিচালনা করে জঙ্গি মৌলবাদীরা। এরা 75-এ বঙ্গবন্ধুকে খুন করে আপনার একবার মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছে, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার জন্য। আবার 2024-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকবার কিন্তু ওরা 71-এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করলো। তা আমরা কি ওদেরকে বারবার এইসব প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিব? এবারে তো মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে যে না, আর বারবার আরেকবার এদেরকে পরাজিত করার সুযোগ করে দেয়া যাবে না। ফলে সেইভাবেই কিন্তু সব ব্যবস্থা এখন হবে। আপনারা এটাই দেখবেন, একটু অপেক্ষা করুন। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই জিনিসটা খুবই আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং সংশয় প্রকাশ করা হচ্ছে, সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটাকে আপদ মনে করা হচ্ছে, বিপদ মনে করা হচ্ছে। দেখেন, যতই সমালোচনা আলোচনা করি না কেন, দেশটা কিন্তু আমাদের সবার। দেশটা আপনারও, দেশটা আমারও, দেশটা রফিক ভুইয়ারও, দেশটা যারা এখানে দেখতেছেন বাংলাদেশি নাগরিক তাদের সকলের। দেশটাকে যখন জঙ্গিবাদের তালিকায় নেওয়া হয়, কয়েকদিন আগে বাংলাদেশকে বলা হচ্ছে 10টি খাদ্য অনিরাপদ দেশের তালিকার মধ্যে বাংলাদেশের নাম। এটা যেমন বিপজ্জনক, তার চাইতে বেশি বিপজ্জনক হচ্ছে এই যে বিমান বাহিনীতে জঙ্গিদের খোঁজ পাওয়া গেছে, অ্যারেস্টও করেছে, শোনা যাচ্ছে কেউ কেউ পালিয়ে গিয়েছেন। এটা কিন্তু তার চাইতে ভয়াবহ বিপজ্জনক। আপনি কিন্তু দারিদ্রতাকে ওভারকাম করতে পারবেন। এটা 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর লাগুক, ইট ডাজন্ট ম্যাটার, পারবেন। কিন্তু জঙ্গিবাদের তকমা, তাও আবার বিমান বাহিনীতে। আপনি যে শিরোনামটা দিয়েছেন, সারা দেশের রেড অ্যালার্ট কেন? একটা দেশ যখন নিজেকে রেড অ্যালার্ট দিয়ে ফেলে, একটা দেশে যখন রেড অ্যালার্ট দিয়ে ফেলে, তখন কিন্তু আপনি, এটা কিন্তু বিদেশিরা বলে নাই এই দেশে জঙ্গি আছে, রেড অ্যালার্ট দাও। আপনি কিন্তু আপনার দেশে রেড অ্যালার্ট দিয়েছেন। কখন? যখন এই দেশের লোকেরা বলেছে, ক্ষমতায় শাসকেরা, যে দেশে জঙ্গিবাদ বলে কিছু নেই। আমরা শুনেছি বসে জঙ্গিবাদ বলে কিছু নেই। আমরা যখন এর প্রতিবাদ করলাম, না দেশে জঙ্গিবাদ আছে, আমাদেরকে বলা হলো ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, নরেন্দ্র মোদীর দালাল, বাংলাদেশে বিজেপি শাখার প্রধান বলা হয় আমাকে। কাউকে বলা হোক না হোক, আমাকে বলা হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে বলা হবে। আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী জেহাদি আছে, সন্ত্রাসবাদী আছে, জঙ্গিবাদ আছে, গালি দিল। এখন রেড অ্যালার্ট বাংলাদেশে কে দিয়েছে? আপনি জনতার ইউটিউব চ্যানেলের এডিটর দিয়েছেন? আমার সহকারী আলোচক রফিকুল ইসলাম ভুইয়া দিয়েছেন? আমি রেড অ্যালার্ট ঘোষণা করেছি? বা যারা আমাদের দেখতেছেন সেই শ্রদ্ধেয় সম্মানিত দর্শকেরা দিয়েছেন? না, কে দিয়েছে? এই সরকার। আর এই সরকারের ছায়া সরকারকে জামাত। এই ছায়া সরকারকে আমার ভাবির বলারা। তাহলে এই দেশে যখন রেড অ্যালার্ট দিল কারা? ওয়াকার সাহেব, জামাত, বিএনপি এবং ভাবির বলারা। আমিও দিইনি, আপনিও দেননি, ভুইয়া সাহেবও দেননি, দর্শকেরাও দেয়নি, বা ভারতও দেয়নি, আমেরিকাও দেয়নি।
তাহলে আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, আমাকে গালি দিলেন কেন? এখন যদি আমি সেই কৈফিয়ত চাই, আমার ভাবির পোলারা জামাতের গুপ্ত সুপ্ত বিএনপি এমনকি আওয়ামী লীগের লোকেরা আমাকে গালি দিয়েছে যখন বলেছিলাম এই দেশে জঙ্গিবাদ আছে। এখন জঙ্গিবাদ আছে এই কথাটা কে বলতেছে? রেড অ্যালার্ট কি আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজন এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন, না আপনার শালা সম্বন্ধী এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন, নাকি আপনার গার্লফ্রেন্ড এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন কৃষি জঙ্গিদের জন্য? এখন এই জবাবটা কে দিবে? বাংলাদেশের পুলিশের কর্মকর্তা বলেছিল বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এটা আওয়ামী লীগের সাধারণ নাটক ছিল। এখন তো আওয়ামী লীগ নেই, এখন নাটক কে সাজাইছে? এখন নাটকটা কে সাজালো? ভুইয়া সাহেব না, আপনি আমজনতার মাঝে চাইবে না, আমিও না, আমাদের দর্শক বৃন্দ কে জানাবেন? এই প্রশ্ন করলে আরেক দিকে নিয়ে যাবে বয়ান, গালাগালি শুরু করবে। তো আপনি যেটা বললেন যে এইখানে যে শিরোনামটা আপনি দিয়েছেন, যে শিরোনাম দিয়েছেন, তবে কি শিরোনামের পরের অংশ হচ্ছে তবে কি ভয়ঙ্কর কিছু ঘটছে? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আমি আজ থেকে মানে ১ দশক আগে লিখেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে লিখেছিলাম, তারিখটা এখনো মনে নাই, ফেসবুকে পোস্ট আছে। বলেছিলাম যে যেই দিন তখন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যায়নি, বলেছিলাম যেই দিন আফগানিস্তান থেকে যুদ্ধ শেষ হবে এই যুদ্ধের ক্ষেত্র হবে বাংলাদেশ। রে গালাগালি রে ভাই, শালা ইসলাম ও আর একটা কথা তো বলি নাই, মানে বাংলাদেশে জঙ্গিবাদ আছে বললে আপনি এখানে আর একটা গালি দেওয়া হয় যে ওই লোক নাকি ইসলাম বিরোধী। আচ্ছা, আমি বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলাম বিরোধী কেমনে হয়ে গেলাম? কেন? কি কারণে? তার মানে বোঝা গেল যারা ইসলাম প্রিয় তারাই জঙ্গিবাদী হয়, নইলে চেতবে কেন? যেমন গুপ্ত বললে জামাত শিবির খেয়ে, আচ্ছা গুপ্ত বললে কি ভুইয়া সব খেপে? গুপ্ত বললে কি আপনি খেপেন? গুপ্ত বললে আমি কি? আমার বাড়ির সামনে যদি ১,০০,০০০ সাইনবোর্ড লেখে গুপ্ত, আমার কি যায় আসে? ভুইয়া সাহেবের ওখানে লিখলে কি যায় আসে? আপনার বাড়ির সামনে লিখলে কি যায় আসে? কিন্তু দেয়ালে গুপ্ত লেখা দেখলে শিবির কেন খেপে? আচ্ছা, শিবির খেপেছে বুঝলাম, নাবালকেরা। জামাতের নেতা কেন খেপে? লেগেছে গুপ্ত। এতে আপনার এত কষ্ট কি? রাজাকার বললে খেপে না, গুপ্ত বললে খেপে। লেখে রাজাকার, রাজাকার। যেমন ওই যে বালাজারে নাকি সালাজারি নাকি খালাজারি একটা জামাতের পোস্টার বয়, জামাতের গুপ্ত পোস্টার বয় আলাজারি, সে বলেছে রাজাকার এখন আর নিন্দাবাচক শব্দ নয়, এটা ভালো শব্দ। তো বলুক না গুপ্ত ভালো শব্দ। যেমন যেমন আফসারি আরেক গুপ্ত রাজাকার, এই বদমাইশটা বলেছে গুপ্ত শব্দ নাকি কোরআন শরীফে ৩৬ বার আছে। চিন্তা করে দেখেন, মানে এরা এদের কবে না জানি বলে ফেলে, আস্তাগফিরুল্লাহ, কবে না জানি বলে ফেলে যে বলৎকার করাও কোরআনে হাদিসে আছে। এইটা যদি বলে ফেলে আমরা অবাক হব। গুপ্ত নাম নাকি ৩৬ বার আছে, সেই জন্য আমি বলেছি এদের গুপ্ত না বলে বলো গুপ্ত কেশ। একজন আমাকে বলেছে, তাহলে যদি এখন যদি বলে যে ৭২ বার কোরআনে লেখা আছে গুপ্ত কেশ, আরেক বিপদ রে ভাই। যেমন জামাতের আমির সুম্মা সুমি করলেও আগের থেকে যাইতে ধরুক আর পিছের থেকে যাইতে ধরুক, পুরুষ মানুষকে যাইতে ধরুক আর মেয়ে মানুষকে যাইতে ধরুক, নবীর সুন্নাত চুমা দেওয়া। এতে তো হাদিসের অভাব নাই। সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ডগি, সূরায়ে ঠগি সবকিছু নাজিল হয় এখন জামাতের অফিসে। কোরআন শরীফের সূরা আমরা জানি ১১৪টি, ইসলামের পবিত্র সূরা ১১৪টি। তো এখন তো দেখতেছি আমরা ১৮টা হয়ে গেছে। সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি, সূরায়ে ডগি, আর ৪টা যোগ হইছে। তা নাহলে কেমনে বলে যে কোরআনে ৩৬ বার গুপ্ত নাম আছে? চিন্তা করে দেখেন এদের বদমাইশিটা। জঙ্গিবাদ নিয়ে যে কথাটা বলেছেন, আপনি উদাহরণ দিয়েছেন, এটা আমার দেশের জন্যে, আমার জাতির জন্যে, এমনকি মুসলিমদের জন্য এটা বিপজ্জনক। কারণ বিমান বাহিনীর ভেতরে জঙ্গিবাদের আস্তানা, যেখানে যেখানে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তানের মতো জঙ্গি সন্ত্রাসীরা আছে। আমি সবাই জানি যে পত্রিকায় এসেছে যে এই টিটিপির হয়ে বাংলাদেশের লোক আফগানিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে পাকিস্তানের ভিতরে। এই টিটিপির হয়ে ইরান সীমান্তে ১৩৫ জন ধরা পড়েছে। তো আমরা তখনই বলেছি যে এটা তো হলো সামনে, পিছনে কত না জানি আছে। এখন দেখেন খোদ আমরা শুধু দাবি করি যে মাদ্রাসায় যারা পড়ে এরা মূর্খ, এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা ইসলামের নামে এদেরকে জঙ্গিবাদী বানানো হয়। বিমান বাহিনীর যারা অফিসার হয় তাদেরও কি কওমি মাদ্রাসা থেকে পাশ করা তারা? নিশ্চয়ই না। আসলে জঙ্গিবাদ এখন যেমন বুয়েটে আছে, জঙ্গিবাদ যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, জঙ্গিবাদ তেমনি
আমাদের সেনাবাহিনীতে প্রবেশ করেছে, জঙ্গিবাদ তেমনি বিমান বাহিনীতে প্রবেশ করেছে, জঙ্গিবাদ তেমনি কোথায় নাই। ওই যে সক্রেটিসকে এক বালক, আমরা দ্য ল্যাড পড়েছি গল্পটা ছোটবেলায়, আমরা র্যাপিড রিডার পড়তাম, সেখানে ইংরেজি লেখা থাকতো। সক্রেটিসকে গিয়ে জিজ্ঞেস করেছে যে গড কোথায় আছে, হোয়ার ইজ গড? তুমি যদি এটা বলতে পারো বালক, তাহলে তুমি আমার শিষ্য হইতে পারবা। শিষ্য কি উত্তর দিয়েছিল প্লেটো? বলেছিল হোয়ার হি ইজ নট, কোথায় তিনি নেই। তো বাংলাদেশের জঙ্গিবাদ তাই। আপনি যদি বললেন হোয়ার ইজ জঙ্গিবাদ, আমি একটু ওই যে উই আর লুকিং শত্রু যেরকম ইংরেজি বললাম, হোয়ার ইজ জঙ্গিবাদ, তো আমাকে বলতে হবে হোয়ার জঙ্গিবাদ ইজ নট, কোথায় নাই। বুয়েটে যদি জঙ্গিবাদ থাকতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জঙ্গিবাদ থাকতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় সবচেয়ে প্রগ্রেসিভ একটা সংগঠন, একটা দেশ, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই জাহাঙ্গীরনগরে যদি জঙ্গিবাদ থাকতে পারে, তো 8 পাস, মেট্রিক পাস সেনাবাহিনীতে, বিমান বাহিনী ইন্টারমিডিয়েট পাস, সেখানে কেন জঙ্গিবাদ থাকবে না? দোষের কি আছে? থাকতেই পারে। আর জঙ্গিবাদ তো রাষ্ট্রই সেটাকে পৃষ্ঠপোষকতা দেয়। আপনি দেখেন ইউনূস কি করেছে। ইউনূসকে সাপোর্ট করেছে কে? মৌলবীরা। এই মৌলবীরা দোয়া করছে, কয় সে নাকি নবীর মতো সিস্টেমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বলে নাই মৌলবী? যে মৌলবীরা এখন তাকে গালি দেয়, তাকে নবী, আল্লাহ, খুদা বানায় ফেলছিল। আজকে ইউনূস খারাপ। কারণ কেন তারা তখন তাদের পক্ষে বলেছিল ইউনূসকে? এবং এক মৌলবী বলছে আল্লাহ নির্বাচন দিও না। কেন বলেছিল? কারণ তারা জঙ্গিবাদের সমর্থক ছিল ইউনূস সরকার। যেখানে সরকার মৌলবাদের সমর্থক, যেখানে খোদ বিএনপি জঙ্গিবাদের সমর্থক, তুষ্ট লোকে বলে আওয়ামী লীগের একটা অংশ জঙ্গিবাদের সমর্থক, সেইখানে বিমান বাহিনীতে জঙ্গিবাদ থাকবে না, এটা আপনি কেন আশা করেন? অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গি সংক্রমণ ঘটেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু এরকম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না। গত 2-3 ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলাপ হচ্ছিল। বিস্তারিত খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলব। বাংলাদেশে অনেকদিন ধরেই জঙ্গিদের উপস্থিতির কথা বলা হচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এটি বরাবরই অস্বীকার করা হচ্ছিল। বাংলাদেশে আমরা দেখেছি আইসিসির পতাকার আদলে পতাকা নিয়ে রাজপথে মিছিল করতে, যখন ধানমন্ডি 32 নম্বরে মুজিব ভবন ভাঙা হচ্ছিল, সেখানেও আমরা আইসিসির অনুরূপ পতাকা দেখেছি। এর আগে আওয়ামী লীগ সরকার কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছিল। কিন্তু তার আগে বিএনপি জামাত সরকারের আমলে আমরা বাংলা ভাই, জঙ্গি শায়ক, আমরা নানাবিধ জঙ্গিদের তৎপরতা দেখেছি। তারা একসাথে 63টা জেলায় বোমাবাজি করেছিল। কিন্তু তারপরেও এই জঙ্গি আছে কি নেই এটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলা চলতেই থাকে। একদল বলছে যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো শেখ হাসিনার সরকারের বানানো। আরেক দল আরো অনেক কথা বলছে। তার আগে একটু বলে নিই যে বিমান বাহিনীতে কি ঘটেছে, তারপরে প্রাসঙ্গিক আলোচনাগুলো করব। টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, এরা আফগানিস্তানের যে তালেবান বাহিনী তাদেরই অনুসারী একটা ইসলামী সশস্ত্র জেহাদি গ্রুপ, যাদেরকে বলা হয় পাকিস্তানি তালিবান। এরা মূলত অপারেট করে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত বরাবর, এবং এরা চায় তাদের যে এরিয়ায় তারা অপারেট করে সেই প্রদেশে তারা শরিয়া আইন চালু করতে চায়। 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যাকে আমরা এই কারণেই জঙ্গি অভ্যুত্থান বলি, যে রেজিম চেঞ্জ, তারপর থেকে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের উর্বর ভূমি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে প্রায় সব জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার আগে নরসিংদীতে জেল ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গেছে, এবং তারপর থেকেই এই জঙ্গিদের উত্থান। এবং এই বাংলাদেশের এই জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আন্তর্জাতিক অনেক জঙ্গি সংগঠনের দৃষ্টি পড়েছে, তার মধ্যে টিটিপি অন্যতম। পাকিস্তানে
বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার টিটিপির হয়ে কাজ করার সময় গ্রেপ্তার হয় এবং পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে বাংলাদেশ এয়ারফোর্সের এই টিটিপির সাথে ইনভলভমেন্টের বিষয়ে অনেক ইনফরমেশন দেয়। তখন কর্তৃপক্ষের টনক নড়ে এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে যে ঢাকার যে কুর্মিটোলা খন্দকার এয়ারবেস, যশোরে মতিউর রহমান এয়ারবেস এবং চট্টগ্রামে জহুরুল হক এয়ারবেস, সেখানে তারা ব্যাপক ইনভেস্টিগেশন করে এবং সেখানে ইনভেস্টিগেট করতে গিয়ে তারা এই টিটিপির বাংলাদেশ নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পায়। চট্টগ্রামের যে জহুরুল হক এয়ারবেসের কথা বলছি, সেখানে যে মসজিদের প্রধান ইমাম, তিনি সম্ভবত এই বাংলাদেশের টিটিপির মূল রিক্রুটার, তিনি মূল রিক্রুট করে থাকেন বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো অনেক, মানে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশন অফিসার, ওয়ারেন্ট অফিসার, নানান পদের এদের গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আরো প্রায় ডজন খানেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 6 জন ওয়ারেন্ট অফিসার বা ওই লেভেলের, তারা তাদের কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং সম্ভবত তারা কেউ তুরস্কে গেছে, কেউ পাকিস্তানে গেছে, কেউ পর্তুগাল গেছে, কেউ নিউজিল্যান্ড গেছে। তার মানে একটা ব্যাপক জঙ্গি তৎপরতা এই বাহিনীর সাথে ইনভলভ হয়েছে। এখন যে কথা বলছিলাম, যে বাংলাদেশে যখনই বলা হচ্ছে জঙ্গিদের তৎপরতা বাড়ছে বা জঙ্গি আছে, তখন একটা গ্রুপ বলছে জঙ্গি নেই, এটা শেখ হাসিনার সরকারের একটা খেলা, পাতানো খেলা। আবার এরাই বলছে যে এই জঙ্গি জঙ্গি ধোয়া তুলে আমেরিকা এদেশে সামরিক অস্ত্র বেচতে চায় বা জঙ্গিদের তৎপরতা কমানোর নামে বাংলাদেশে ঢুকতে চায়। ভারতেরও হয়তো এটা একটা মেকিং গেম, এর ফলে তারা বাংলাদেশকে চাপের মুখে রাখবে, এরকম নানাবিধ কনস্পিরেসি থিওরি দিয়ে তারা আসলে সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে আমি সিডনি গিয়েছিলাম, আমাদের এই নববর্ষের মেলা আজকে হলো। বঙ্গবন্ধু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ার বাঙালিদের সবচেয়ে বড় মেলা এবং এটা এখন একটা মাল্টি কালচারাল মেলা হয়ে গেছে। শুধু বাঙালিরা নয়, বিভিন্ন দেশের লোকজন এখানে পারফর্ম করে, এখানে তারা দর্শক হিসেবে বা তারা এখানে আসে, মানে এটা একটা একদম বহুজাতিক মেলা। এবং এখানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মিনিস্টার, এমপি, বাংলাদেশি যারা বিভিন্ন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে তারাও আসেন। সো এই মিলন মেলায় গিয়েছিলাম এবং আমি একটু আমার বাসা থেকে দূরে এসেছি, তো সারাদিনে প্রায় 650 কিলোমিটার ট্রাভেল করে এই মধ্যরাতে আমি এই শোটা রেকর্ড করছি। তো আসার পথে আমি বাংলাদেশে কাজ করতো, এই বিশেষ করে এই জঙ্গিদের নিয়ে কাজ করতো এরকম একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম। তো আমি তাকে বললাম যে আসলেই কি জঙ্গি আছে, নাকি এই যে কনস্পিরেসি থিওরির কথা যারা বলে যে এটা আমেরিকার বানানো গল্প, এটা ভারতের বানানো গল্প, এটা শেখ হাসিনা সরকারের একটা চাল। তো তিনি নিশ্চিত করে বললেন, এবং তিনি হলি আর্টিজানে যে জঙ্গি আক্রমণ হয়েছিল, সেটি নিয়ন্ত্রণ করতে যে নিজে গুলিবিদ্ধ হয়েছিলেন, তো তিনি বললেন যে বাংলাদেশে জঙ্গিদের বাম্পার ফলন হতো, কিন্তু শেখ হাসিনার সরকার যেহেতু 0 টলারেন্স ঘোষণা করেছিলেন, সেহেতু জঙ্গিদের অপারেট করাটা খুব কঠিন হয়ে গিয়েছিল। এবং শেখ হাসিনার আমলে এই বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদের বিভিন্ন দেশে পাঠিয়ে এই জঙ্গি দমনের উপরে বিশেষ ট্রেনিং দিয়ে আনা হয়েছিল। সুতরাং তাদের জঙ্গি দমন কর্মসূচিটা খুব স্ট্রং ছিল, কিন্তু এই 24-এর 5ই অগস্টের পর থেকে একদম সেটা আগের মতো নেই এবং জঙ্গিদের অভয় আরণ্য হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে মহাখালীতে যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের, আর্মিদের যে একটা ক্লাব আছে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে অনেক অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন যারা সরাসরি বাংলাদেশে এই জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত, এবং তারা অনেকেই এই জঙ্গিবাদ সম্প্রসারণের শুধু ভূমিকায় রাখেন না, পৃষ্ঠপোষকতাও
দিয়ে থাকেন। সো আমার মনে হয় যে যেহেতু বিড়ালের গলায় ঘন্টাটা পরানো হয়ে গেছে, পাকিস্তান বাংলাদেশ সরকারকে বলেছে এবং বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করেছে এবং এটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলে এসেছে, সুতরাং এটিকে আর আড়াল করার কিছু নেই। এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে জঙ্গিদের দমন করতে হবে, কারণ এই জঙ্গিরা এরা বাংলাদেশকে একদিকে যেমন অস্থির করবে, অস্থিতিশীল করবে। এই যেমন গত বছর 4 জন বাংলাদেশি পাকিস্তানে গিয়ে পাকিস্তান এই টিটিপি এদের পক্ষে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাদের 3 জনের নাম জানা গেছে, একজন ফয়সাল, একজন রতন ঢালি, আর একজন জুবায়ের। এবং এই 3 জনের বয়স, 2জনের বয়স 22, একজনের বয়স 29। অর্থাৎ এই অল্প বয়সী তরুণদের ধর্মের কথা বলে, জিহাদের কথা বলে এই যে রিক্রুট করছে জঙ্গি নিয়ে, এর ফলে বাংলাদেশ শুধু ঝুঁকির মুখে পড়ছে তা না, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, যেটা পাকিস্তানের একটা টার্গেট, যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করা, ভারতে আক্রমণ করা, তো সেই ঝুঁকিটাও কিন্তু বাড়ছে। এবং সমস্যা হলো যে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি রয়েছে, বিএনপি সরকার, এবং যে বিরোধী দল রয়েছে জামাতি ইসলাম, তারা উভয়ই এই জঙ্গিদের লালন পালনের সাথে সম্পৃক্ত। এমনকি জামাতি ইসলামের যিনি আমির এবং যিনি সংসদের বিরোধী দলীয় নেতা, তার ছেলেও কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততার জন্য একবার গ্রেপ্তার হয়েছিল। আর বিএনপির কথা তো শুরুতেই বললাম, ইভেন এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার সাথে যারা দেখা করেছে, এরকম অনেক ছবিতে দেখা গেছে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত বেশ কিছু লোক তার কাছে গিয়ে দেখা করেছে এবং সেই ছবি ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য একটি ভীষণ অ্যালার্মিং ঘটনা, এবং জঙ্গিবাদ যদি এভাবে বাড়তে থাকে তাহলে এমনিতেই বাংলাদেশ ভিসা পায় না, অধিকাংশ দেশেই এখন ভিসা দেয় না, ঢুকতে দেয় না, এবং বাংলাদেশের নানাবিধ সংকট, বাংলাদেশের কাছে এখন টাকা নেই, বাংলাদেশের কাছে তেল নাই, কৃষক তেলের অভাবে, ডিজেলের অভাবে সেচ দিতে পারছে না, সার কারখানা বন্ধ। সো নানাবিধ জটিলতার মধ্যে যদি এই জঙ্গি সম্পৃক্ততার যোগ হয় তাহলে একেবারে সোনায় সোহাগা, বাংলাদেশকে একেবারে সেই সুদান, ইয়েমেন লেভেলের ট্যাগ দিতে পৃথিবী বসে থাকবে না। প্রিয় বন্ধুরা, দেশের জন্য আসলেই দুঃসময়। এই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতেই হবে। ওয়াশিংটন ডিসিতে রূপালী সন্ধ্যায় ওয়াশিংটন হিলটনের গ্র্যান্ড বলরুম যখন কয়েক হাজার রথী মহারথী, গণমাধ্যম ব্যক্তিত্ব আর কূটনীতিকদের সুগন্ধি আর কাচের গ্লাসের টুংটাং শব্দে মুখরিত, ঠিক তখনই মার্কিন রাজনীতির অন্দরমহলে ফিরে এসেছিল ৪৫ বছর আগের এক চেনা আতঙ্ক। ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে সশস্ত্র হামলার ঘটনার পর থেকে একের পর এক লোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। ৩,০০০-এর বেশি হাই প্রোফাইল অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার যুবক কোল টমাস অ্যালেনের এই অতর্কিত হামলা পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে আমেরিকা, যে দেশটি অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে, সেই আমেরিকার প্রেসিডেন্টের হাই প্রোফাইল অনুষ্ঠানে অস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে কেউ একজন ঢুকে যাচ্ছিল। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই ডোনাল্ড ট্রাম্পের উপর তৃতীয় বড় কোনো হামলা ছিল? এটি শুধুই কোল টমাস অ্যালেন নামক এক হামলাকারীর ব্যক্তিগত জিজ্ঞাসা, নাকি এটি 2026 সালের মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী ইরান যুদ্ধ এবং আমেরিকার ভেতরকার চরম রাজনৈতিক মেরুকরণের এক ভয়াবহ কোলাজ? আমেরিকার ভেতরকার রাজনীতির কথা উঠে আসছে, কারণ হামলাকারী ডেমোক্র্যাট দলের সমর্থক বলে এরই মধ্যে তথ্য মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে। কারো কারো মনে সন্দেহ, এই হামলার পর বিশ্ব রাজনীতিতে বন্ধু হারা হয়ে যাওয়া ট্রাম্প আবারও কি নিজের জায়গা ফিরে পাবেন? যদি পান, তাতে সামনের দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের আরো ভুতুড়ে আচরণ হয়তো দেখা যাবে।
এই হামলার ঘটনা এমন এক সময়ের সংকেত যেখানে মধ্যপ্রাচ্যে চলমান অপারেশন এপিক ফিউরির ভয়াবহতা আর মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষবাষ্প মিলেমিশে এক ভয়ঙ্কর বিস্ফোরক তৈরি করেছে। 25শে এপ্রিল শনিবার রাত তখন 8:36। স্পটটি কোনো হলিউডের সিনেমার শুটিংয়ের স্পট ছিল না। এটি ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুম, যেখানে ওই সময় বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বা WHC এর ডিনারের আমেজ ছিল তুঙ্গে। সাংবাদিকদের এই অনুষ্ঠান বরাবরই ট্রাম্প এড়িয়ে এসেছিলেন, কিন্তু এবার হাজির হয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চের প্রধান টেবিলে বসা, পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ঠিক সেই মুহূর্তে হোটেলের লবি এলাকায় নিরাপত্তা চেক পয়েন্টের কাছে বিকট কিছুর শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন অত্যন্ত ক্ষিপ্র গতিতে সিক্রেট সার্ভিস চেক পয়েন্টটি পার হওয়ার চেষ্টা করেন। তিনি একটি শটগান এবং হ্যান্ডগান উঁচিয়ে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালান। সিএনএনের প্রবীণ সাংবাদিক উল ব্লিৎজার, যিনি শুটারের থেকে মাত্র কয়েক হাত দূরে ছিলেন, তিনি জানিয়েছেন হামলাকারী মেটাল ডিটেক্টরটি পার হওয়ার সাথে সাথে অন্তত 5 থেকে 8টি গুলি ছোড়েন। বলরুমের ভিতরে থাকা সাংবাদিকরা প্রথমে ভেবেছিলেন কোনো ডিনার প্লেট ভেঙে পড়েছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস এজেন্টদের গেট ডাউন, চিৎকার আর কান ফাটানো আওয়াজে পরিস্থিতি পাল্টে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে মুহূর্তের মধ্যে অন্তত 4 জন এজেন্ট ঘিরে ফেলেন এবং একটি সুরক্ষিত সুড়ঙ্গের মাধ্যমে দ্রুত বাইরে নিয়ে যান। একইভাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকেও এজেন্টরা সুরক্ষিত স্থানে সরিয়ে নেন। বলরুমের ভেতরে তখন হাহাকার। সাংবাদিকরা তাদের ল্যাপটপ এবং ফোন হাতে নিয়ে টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন। কারো কারো গায়ে ভেঙে পড়া কাচের টুকরো এবং উল্টে যাওয়া টেবিলের ধাক্কা লাগছে। মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি দেখে মনে হতে পারে যেন কোনো হলিউড মুভির দৃশ্য বাস্তবে নেমে এসেছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আততায়ী বলরুমের ভেতরে ঢুকতে পারেনি। যদি পারত তাহলে এতক্ষণে অনেক বড় একটা দুর্ঘটনার নজির হাজির হয়ে যেত। বলরুমের ভেতরে উপস্থিত থাকা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো সেই মুহূর্তের বর্ণনায় বলেন, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের গুঞ্জন ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। প্রত্যেকে তখন নিজের জীবন বাঁচাতে টেবিলের নিচে বা মেঝের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন। তদন্তে জানা গেছে এক সিক্রেট সার্ভিস এজেন্ট হামলাকারীকে আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু তার বুলেট প্রুফ ভেস্টটি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। তদন্তে বেরিয়ে এসেছে এক বিস্ময়কর তথ্য। হামলাকারী কোল টমাস অ্যালেন কোনো সাধারণ বা ছিচকে অপরাধী নন, বরং তিনি ছিলেন মেধাবী এবং পেশাগতভাবে সফল। 31 বছর বয়সী এই যুবক ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। তিনি 2017 সালে বিশ্বখ্যাত ক্যালটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং 2025 সালে ক্যাল স্টেট ডমিঙ্গুয়েস হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স পাশ করেন। তিনি C2 এডুকেশন নামক এক নামী প্রতিষ্ঠানে পার্ট টাইম শিক্ষক হিসেবে কাজ করতেন এবং 2024 সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। তার লিঙ্কডইন প্রোফাইলে নিজেকে তিনি ইঞ্জিনিয়ার, গেম ডেভেলপার এবং জন্মগত শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। অ্যালেন লস এঞ্জেলস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান। মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফ্রি ক্যারল এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, হামলাকারী কোল টমাস অ্যালেন ওই হোটেলেরই একজন নিবন্ধিত অতিথি ছিলেন। তথ্যটি গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে, কারণ হোটেলের অতিথি হওয়ায় তিনি স্বাভাবিক নিরাপত্তা স্ক্রিনিং এর আওতার বাইরে বা এর ভিতরেই অবস্থান করার সুযোগ পেয়েছিলেন। পুলিশ ইতিমধ্যে হিলটন হোটেলের ওই নির্দিষ্ট কক্ষটি সিলগালা করে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কোনো ডিজিটাল এভিডেন্স, নথিপত্র বা আরও অস্ত্র মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখছেন। পিরো জানিয়েছেন, একটি নির্দিষ্ট কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল কিনা সেটি এখন তদন্তের মূল বিষয়। তদন্তকারী সংস্থাগুলো অ্যালেনের কাছ থেকে উদ্ধার করার ডায়েরি থেকে জানতে পেরেছে তিনি ট্রাম্প প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপর হামলা করার এক গভীর মানসিক তাড়না থেকে এই কাজ করেছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্রান্ট জানিয়েছেন, অ্যালেন সম্ভবত এককভাবে এই পরিকল্পনা করেছিলেন, তবে তার কোনো বৃহত্তর গোষ্ঠী বা রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
দর্শক, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আধুনিক মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হওয়া প্রেসিডেন্ট। গত 2 বছরে এটি তার উপর তৃতীয় বড় ধরনের হত্যা চেষ্টা। প্রথমটি ঘটেছিল 2024 সালের 13ই জুলাই পেনসিলভানিয়ার বাটলার নির্বাচনী র্যালিতে। দ্বিতীয়টি ঘটেছিল 2024 সালের 15ই সেপ্টেম্বর ফ্লোরিডার গলফ কোর্সে। এই ধারাবাহিক হামলার পিছনের কারণগুলো নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য নিজে দাবি করেছেন তার বিপ্লবী কর্মকাণ্ড তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি আব্রাহাম লিঙ্কনের উদাহরণ দিয়ে বলেছেন, যারা সবচেয়ে বড় পরিবর্তন আনে তাদেরই লক্ষ্য বানানো হয়। তবে মার্কিন বিশ্লেষকরা মনে করেন আমেরিকার তীব্র রাজনৈতিক পোলারাইজেশন বা মেরুকরণ এই সহিংসতার মূল জ্বালানি। রিপাবলিকানরা দাবি করছেন বিরোধী রাজনৈতিক শিবির এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পকে যেভাবে ক্রমাগত দানব হিসেবে উপস্থাপন করেছে, তার ফলে অ্যালেনের মতো ব্যক্তিরা এই ধরনের কাজ করতে প্ররোচিত হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন ট্রাম্পের নিজের রাজনৈতিক ভাষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর তার অব্যাহত আঘাতই দেশের রাজনৈতিক পরিবেশে এই বিষবাষ্প ছড়িয়েছে। এর মধ্যে FBI এর তদন্তে দেখা গেছে অ্যালেন 2024 সালে কমলা হ্যারিসের প্রচারণায় $25 একটি ক্ষুদ্র অনুদান দিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অ্যালেন তদন্তকারীদের জানিয়েছেন তার লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা। মার্কিন বিশ্লেষকরা বলছেন এই হামলার সময়কালটা বেশ গুরুত্বপূর্ণ। এই হামলার ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানে হতে যাওয়া শান্তি আলোচনা বাতিল করে দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। কিন্তু ট্রাম্প বলেন ইরান আমেরিকাকে যথাযথ প্রস্তাব দেয়নি, আমেরিকার হাতে সব কার্ড রয়েছে। অনেকেই ধারণা করছেন হিলটন হোটেলের হামলাটি ইরানের কোনো প্রতিশোধমূলক পরিকল্পনার অংশ হতে পারে, বিশেষ করে যখন ইরানি কর্মকর্তারা ঘোষণা করেছিলেন তারা মার্কিন কর্মকর্তাদের গতিবিধি ট্র্যাক করছেন। তবে ট্রাম্প এবং অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঙ্ক উভয়ে জানিয়েছেন অ্যালেনের সাথে ইরানের সরাসরি কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই হামলাকে ইরানের উপর আরও চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও তিনি প্রকাশ্যে আলোচনার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি ইরানের জিরো এনরিচমেন্ট বা শূন্য পরমাণু সমৃদ্ধকরণের দাবিতে অনড়। কারণ ওয়াশিংটন হিলটনের হামলার ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি জঘন্য আঘাত হিসেবে দেখছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ট্রাম্পের প্রতি তাদের সংহতির কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে এক তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফক্স নিউজ এবং নিউজ ম্যাক্স এই হামলার জন্য আয়োজকদের নিরাপত্তা গাফিলতি এবং ট্রাম্প বিদ্বেষী মিডিয়াকে দায়ী করেছে। অন্যদিকে CNN এবং নিউ ইয়র্ক টাইমস রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান ট্রেন্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এতদিন ইরান যুদ্ধ নিয়ে যারা ট্রাম্পের ঘোর বিরোধী ছিল তারা এখন ট্রাম্পের পক্ষে কথা বলছেন। বিশ্লেষকরা মনে করেন বিষয়টিকে ট্রাম্প যদি পুঁজি করেন তাহলে বিশ্ব পরিস্থিতি আরো উত্তাল যে হবে তাতে সন্দেহ নেই। বিশেষ করে ডেমোক্রেটরা বলছেন 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এই হামলা ট্রাম্পের জন্য এক ধরনের পলিটিক্যাল ক্যাপিটাল হিসেবে কাজ করতে পারে, যা তার যুদ্ধের প্রতি জনসমর্থন বাড়াতে সহায়ক হতে পারে। দর্শক, কোল টমাস অ্যালেন একজন উচ্চ শিক্ষিত শিক্ষক হয়েও কেন শটগান হাতে নিলেন তার উত্তর হয়তো তদন্তে পাওয়া যাবে। কিন্তু আমেরিকার সমাজ যে রোগে আক্রান্ত হয়েছে তার চিকিৎসা কেবল আদালতে সম্ভব নয়। ইরান যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা এই দুয়ের জাতাকলে পিষ্ট মার্কিন গণতন্ত্র এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অথচ এই আমেরিকা সারা দুনিয়া জুড়ে গণতন্ত্রের ছবক দিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে তদন্তের ফল কি হয় এবং তেহরানের উপর এর কি প্রভাব পড়ে তার উপরে নির্ভর করছে পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা। তবে এটুকু বলা যায়, ওয়াশিংটনের বাতাস এখন আগের চেয়ে অনেক বেশি ভারী আর শান্তির পথ অনেক বেশি সংকীর্ণ। ওয়াশিংটন হিলটনের বলরুম থেকে যখন প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হচ্ছিল তখন কেবল একজন ব্যক্তি নন, বরং একটি ঐতিহ্যের পরাজয় ঘটছিল। কোল টমাস অ্যালেনরা কোনো ভিনদেশি হামলাকারী নন, তারা এই আমেরিকান সমাজের অংশ যারা চরমপন্থার আগুনে পুড়ে এখন নিজ দেশের নেতাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইরান যুদ্ধ এবং অভ্যন্তরীণ হামলা এই দুই ফ্রন্ট ট্রাম্পকে এখন লড়তে হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বলরুমের কাজ মেরামত করা গেলেও আমেরিকার এই রাজনৈতিক ফাটল কি
কখনো জোড়া লাগবে? ভারত কি সত্যি শেখ হাসিনাকে নিয়ে অবস্থান বদলাচ্ছে, নাকি এটা শুধু কূটনৈতিক ভাষার আড়ালে আরেকটি বড় রাজনৈতিক কৌশল? ঢাকার প্রত্যর্পণ অনুরোধ এবং দিল্লির পর্যালোচনা, এই দুই শব্দের মাঝেই কি লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড়? আজ আমরা বিশ্লেষণ করব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিপোর্ট, সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ অনুযায়ী হাসিনা ইস্যুতে দিল্লি আসলে কি বার্তা দিচ্ছে। সম্মানিত দর্শক, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এখন দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, নতুন আলোচনা আসলে চলছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এর আগেও জানানো হয়েছে, অতি সম্প্রতি আবার জানানো হয়েছে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তাদের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি কয়েকদিন আগে এটি বলেছেন যে পর্যালোচনা করা হচ্ছে। কূটনীতিতে এই একটি শব্দ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কূটনীতিতে শব্দ কখনোই শুধু শব্দ নয়, এগুলো হচ্ছে অবস্থানের সংকেত। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ যখন সরাসরি না বলে না, আবার হ্যাঁ বলে না, তখন সেটিই সবচেয়ে কৌশলগত অবস্থান। সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের বিশ্লেষণে বলছে, ভারতের এই অবস্থান আগের তুলনায় কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। আগের তুলনায় বলতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত একটু রিজিড ছিল, অনমনীয় ছিল, এখন নমনীয়। কিন্তু বলছে যে এটি তারপরেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অর্থাৎ দিল্লি এখনো সিদ্ধান্তহীন অবস্থাতেই আছে, আবার বিষয়টি উপেক্ষাও করছে না। ভারতের অবস্থান কি জটিল মনে হচ্ছে আপনার কাছে? বিশ্লেষকদের মতে এই ইস্যুতে ভারতের সামনে একাধিক জটিল বাস্তবতা কাজ করছে। প্রথমত, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। তার শাসন আমলে ভারতের নিরাপত্তা, সীমান্ত এবং আঞ্চলিক সহযোগিতায় বড় ভূমিকা ছিল শেখ হাসিনার। মানে ভারতকে প্রশান্তির একটা অনুভূতি তিনি দিতে পেরেছিলেন। দ্বিতীয়ত, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি সংবেদনশীল পর্যায়ে আছে। ইউনূসের সেই শীতল অবস্থা থেকে এখন বরফ গলতে শুরু করেছে, কিন্তু এখনো এটি বলা যাবে না যে একে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই যে সংবেদনশীল পর্যায়ে বলা হচ্ছে, কারণ রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার কূটনৈতিক অবস্থানও কিছুটা পরিবর্তিত হয়েছে, পুরোপুরি বলা যাচ্ছে না। তৃতীয়ত, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার ইস্যু, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা আছে এবং সেখানে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। এই তিনটি বাস্তবতাকে যদি আমরা বিশ্লেষণ করি বা মিলাই, তাহলে বোঝা যাবে যে দিল্লির সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা জটিল। আঞ্চলিক রাজনীতির জন্যও কিন্তু এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এই ইস্যু এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব এই অঞ্চলে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক পুনঃসম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তন। এসব কারণেই ভারত খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাহলে ভারত কি সত্যি তাকে ফেরত দেবে? এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি। এ প্রেক্ষাপটে আইন বিশেষজ্ঞরা কি বলছেন? আইন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি অত সহজ নয়, কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আছে, মানবাধিকার এবং মৃত্যুদণ্ড সংক্রান্ত নীতি আছে, এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক ঝুঁকি আছে। অর্থাৎ এই সিদ্ধান্ত শুধু আদালতের রায় নয়,
বরং কূটনৈতিক হিসাব নিকাশের বিষয়। এই জন্যই বিশেষজ্ঞরা বলছেন এই ইস্যু আইনের চেয়েও বেশি রাজনৈতিক। কারণ প্রত্যর্পণ চুক্তি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় রাজনৈতিক পর্যায়ে নেওয়া হয় বা গৃহীত হয়। এ প্রসঙ্গে ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেছেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে এটি এখনো প্রক্রিয়াগত ভাষা। এটি সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয় বরং রাজনৈতিক ইস্যু বলেই মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। গোয়ার মন্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট শান্তি মেরিয়েট ডি সুজা তিনি বলেন, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা। তিনি বলেন, তাকে ঢাকার কাছে সমর্পণ করা মানে কার্যত আওয়ামী লীগের অবসান। ডিসুজা আরো বলেন, ঢাকা যদি আবার ভারত বিরোধী অবস্থানে ফিরে যায় তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে শেখ হাসিনা সবসময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন। আমি মনে করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে আপনারা জানেন যে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে অনেক বিশ্লেষকের মতে বা অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি ডিপ্লোম্যাটিক মেসেজ, যেখানে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না। না তারা বলছে ফেরত দেবে, না তারা বলছে ফেরত দেবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি এখন দরজা বন্ধও করছে না, আবার খুলেও দিচ্ছে না। এই যে মাঝামাঝি অবস্থান, আসলে এটি একটি কৌশলগত বার্তা। চাপের জন্য জায়গা রাখা, সম্পর্কের জন্য দরজা খোলা রাখা এবং সময় নেওয়া, এবং কূটনীতিতে এই সময় নেওয়াটাও একটা বড় কৌশল। এখন প্রশ্ন হলো, দিল্লির এই অবস্থান আসলে কি বোঝাচ্ছে? বিশ্লেষণ করলে তিনটি সম্ভাবনা আমাদের সামনে আসে। প্রথমত, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, মানে ভারত। দ্বিতীয়ত, রাজনৈতিক চাপ বুঝে সিদ্ধান্ত নিতে চাইছে, মানে বাংলাদেশ কেমন চাপ দেয়, কেমন কূটনীতি নিয়ে সামনে আগায়। তৃতীয়ত, সম্পর্কের ভারসাম্য নষ্ট না করে সময় কিনছে, ওই যে বললাম সময় কিনছে। এই তিনটি মিলেই পর্যালোচনা শব্দটির আসল অর্থ তৈরি হচ্ছে। এই যে রণধীর জয়সওয়াল বললেন পর্যালোচনা করছি, এই তিনটির সমন্বিত ফল হচ্ছে এই পর্যালোচনা। তাহলে প্রশ্ন আসে একটাই, এটা কি সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রথম ইতিবাচক পদক্ষেপ, মানে ভারতের দিক থেকে, নাকি এটি শুধু কূটনৈতিক ভাষার ভেতরে লুকানো আরেকটি বড় রাজনৈতিক কৌশল? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, হাসিনা ইস্যু এখন আর শুধু বাংলাদেশ বা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু, অন্যতম ইস্যু। আর এর প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।